উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়িতে আমরা গত 2 দিন ধরে ভ্রমণ করছি। প্রথম দিন নীল আকাশ, ভাসা ভাসা তুলোর মতো মেঘের দল, যত দূর চোখ যায় সবুজ ধানক্ষেত আর সারি সারি পাহাড় দেখে আমরা তো মুগ্ধ হয়ে গেলাম। ভীষণ ভীষণ ভালো লাগলো আমাদের। কতবার যে মুখ দিয়ে বেরিয়ে এলো বাবা বাবা, তার হিসেব নেই। একটুও কাশ্মীরের মতো না হলেও দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলার কারণ বোঝা গেল। এদিকে দ্বিতীয় দিন তো আমরা চমকেই গেলাম। এখানের ভিউ পয়েন্ট, প্রকৃতি, ঝর্ণা, উপত্যকা, পাহাড়ের কোলে জমে থাকা মেঘ দেখে আমাদের মনে বারবার একটাই প্রশ্ন আসছিল, আদৌ কি আমরা উড়িষ্যায় আছি? সেই দিনই আমাদের ড্রাইভার দাদা নীলমণি বাবু উড়িয়া আর বাংলা দুই মিশিয়ে আমাদেরকে বললেন, ট্যুর তো এইবার স্টার্ট হচ্ছি, আরো অনেক জায়গা বাকি আছি। সত্যিই তো আছেই তো, পাইন গাছ, গোলমরিচ গাছ, কফির বাগান এইসব তো ছিলই। তবে আজ আপনাদেরকে দেখাবো 4 অপূর্ব সুন্দর ঝর্ণা, যার মধ্যে একটিতে দেখা যায় রামধনুর 7টি রং, আর তাই সেই ঝর্ণার নাম রেনবো ওয়াটারফল। আর দেখাবো পূর্ব ভারতের সব থেকে বড় মনেস্ট্রি, যার উদ্বোধন করেছেন স্বয়ং শ্রদ্ধেয় দলাই লামা। এর সাথে থাকছে দারুণ ঢেউয়ের সাথে সমুদ্রের মাঝে রক্তিম সূর্যোদয়। আর দেখাবো দক্ষিণ উড়িষ্যার ইষ্ট দেবীর সুপ্রাচীন মন্দির, যে দেবীকে বলা হয় মা তারাতারিণী। এছাড়া আপনাদেরকে আজকে দেখাবো বর্ষা ভেজা চিলিকার ভিন্ন রূপ ও আরো অনেক কিছু। আর থাকছে এই ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক কুয়াশায় ঢেকে আছে। যদিও ঘন্টাখানেকের মধ্যেই খুব সুন্দর মিষ্টি রোদ বেরোলো আর মেঘ চলে এলো একদম হাতের কাছে। আমরা গাড়িতে মালপত্র তুলে গোপালপুরের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে দারিংবাড়ি, চন্দ্রগিরি হয়ে আমরা চলে যাব গোপালপুরে। যাত্রা শুরু করার আগে আসুন আপনাদেরকে এই দারিংবাড়ি ভ্রমণের যাত্রাপথটি একবার দেখিয়ে দিই। আমরা ভ্রমণ শুরু করেছিলাম ব্রহ্মপুর থেকে। প্রথম দিন ঘুরতে ঘুরতে ব্রহ্মপুর থেকে চলে আসি কন্ধমাল জেলার দারিংবাড়িতে। এরপর দ্বিতীয় দিন দারিংবাড়ির ডান দিকে বেশ কিছু সুন্দর জায়গা ঘুরে আজ বাম দিকের অন্য রাস্তাটি ধরে চলে আসব গজপতি জেলার চন্দ্রগিরিতে। তারপর ফিরে যাব গঞ্জাম জেলার গোপালপুরে। आज पहले हम लोग कहाँ जाएंगे? अभी जाएंगे कॉफी फॉरेस्ट, पाइन फॉरेस्ट। अच्छा, उसको जाएंगे पोंगाली वैली, उसके बाद जाएंगे मिदुगुंडा वाटरफॉल। अच्छा, रेनबो वाटरफॉल, उसके बाद मिदुगुंडा वाटरफॉल। अच्छा। यहाँ से कॉफी गार्डन कितना दूर है? 2-3 किलोमीटर। मतलब ये बटरफ्लाई गार्डन जो है उसके आसपास? ना ना ना, ये दिखे। अच्छा, बाएं तरफ वाला जो रास्ता है। अच्छा, आपको दुकान दिखे। বাম দিকের মোড় ঘুরে আমরা খানিকটা গিয়েছি। দেখি দূরে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। এই জঙ্গলের বাম দিকে রয়েছে পাইন আর ইউক্যালিপটাস গাছের জঙ্গল, আর ডান দিকে কফি প্লান্টেশন, যেখানে আছে অজস্র গোলমরিচ গাছও। এই কফি প্লান্টেশনের প্রবেশের মূল্য এক একজনের মাত্র 10 টাকা। মানে ভাব, এখন 7টা বাজে, আমি ভাবতে পারিনি যে গার্ডেনটা খোলা থাকবে। এগুলো সব হচ্ছে কফি গাছ। এই দেখ, ছোট ছোট সবুজ সবুজ কফি হয়ে আছে। পাইন গাছও তো আছে। পাইন গাছটা না ওই দিকটায় আছে। হ্যাঁ, এটা 1970 সালে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওই পাইন গাছগুলোকে লাগিয়েছে। মানে প্রায় 10 কিলোমিটার রাস্তা, তুমি যদি যাও দেখতে পাবে ওই যে সব গোলমরিচ গাছ। এখানে সব গোলমরিচ গাছ, এই যে লতানো পানের মতো। এই কফি প্লান্টেশনের বাইরেই 10 টাকা এবং 20 টাকার বিনিময়ে বেশ ভালো কফি পাওয়া যায়। তার সাথে বেশ কিছু খাবার দাবারও পাওয়া যায়। সকালের ব্রেকফাস্ট আমরা এখান থেকেই সেরে নিলাম। এর পিছনেই পাইন গাছের জঙ্গল। সেই জঙ্গল দেখে আমরা চলে যাব একটি খুব সুন্দর ঝর্ণা দেখতে, যেই ঝর্ণায় সূর্যের আলো পড়লেই দেখা যায় রামধনু। এটা কি ফুলুরি? না না, মিষ্টি বড়া। মিষ্টি বড়া, আচ্ছা। কফি তো আমি অতটা খাই না, বুঝতে পারবো না কতটা ভালো কতটা, কিন্তু গন্ধটা ভালো, গন্ধটা ভালো। মানে কেমন ভাবে গাছগুলোকে লাগিয়েছে দেখো, ডান দিকে পাইন গাছ, বাম দিকে ইউক্যালিপটাস গাছ। তুমি একটা গন্ধ পাচ্ছ দেখো।
কেমন পাহাড়ি গ্রামটা দেখ রঞ্জু, এটা এক মুরগি, গরু, কেমন ভালো লাগছে দেখ, সবুজ পুরো। আহারে, চাষ হয়েছে, এটা ভুট্টা গাছ। ওই দেখ পড়াশোনা করে সকালবেলায়। হাই, টিউশন? আচ্ছা টিউশন। ওলে বাবা, অল্লে বাবালে। আরে হেভি লাগছে এই জায়গাটা। উফ রঞ্জু, ভাব সকালবেলায় ঘুম থেকে উঠে সামনের এই পাহাড়টা দেখতে পাচ্ছিস, হলুদ গাছ। টাটা বললো। বৃষ্টি হয়েছে তো মাটিগুলো ভিজে। এটা একটা প্রজাপতি, হলুদ। এটা একটা লাল। পরিবেশটা এত সুন্দর লাগছে না এখানে, কি বলবো। আর এই দেখুন এখানে পিছনে পাহাড়টা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর, দারুণ। কত প্রজাপতি উঠছে, মানে মানুষ অতটা আসেন না তো এদিকটায়, সেই কারণে মানে কি যে ভালো লাগছে। এই দেখুন না, হলুদ রঙের একটা প্রজাপতি। আর এই রাস্তাটা সেই অতটা পাথুরে নয়, চড়াই করার সময় একটু অসুবিধা হলেও হতে পারে, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে ছায়া। উফ, কি ভালোই না লাগছে। এই আমাদেরকে আবার নিচে নামতে হবে এখন। না, দারিংবাড়ি একটু অন্যরকম লাগছে। এই রাস্তাটা দিয়ে নেমে যাব। ওহ, এইখানটা দেখুন, জায়গাটা কিন্তু একদম অন্যরকম লাগছে আমার। এরকম জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, ঘন্টার পর ঘন্টা। কি সুন্দর লাগছে। এর উপরেও একটা ভিউ আছে, যেতে ইচ্ছা করছে না। আমরা না ওটা থেকে এলাম, এটা দিয়ে যেতে হবে। সত্যি ভাই, এরকম তো দেখা হয়নি। এইরকম একটা গ্রামের পরিবেশের ভিতরে ঝর্ণা। হ্যাঁ, রেনবো উঠেছে সাথে। হ্যাঁ রেনবো। রেনবো উঠেছে। आय आय चो 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 जलेर बोतल। वो छोटा वाला जो वाटरफॉल जो पहला वाला आया, पहला स्टेज, तो मैं सोचा कि ऐसा वाटरफॉल है इतना छोटा, पर जब नीचे गया ना और वो जो रेनबो देखा और पानी जैसे शरीर पे गिरा ना, स्प्रे होगा पूरा। ओह पूरा स्प्रे एकदम। आप देखिए कॉफी गार्डन में कितना भीड़ है, बट यहाँ पे कोई नहीं है, किसी को मालूम नहीं था। ये जगह छोड़ के जाने के लिए मतलब मेरा मन नहीं कर रहा है। इतना प्यारा है, इतना प्यारा है, खूब सुंदर, এটা খুব সুন্দর। যেমন গ্রামের মধ্যে দিয়ে এলাম রঞ্জু,
দারুণ লাগলো, এই জায়গাটা দারুণ লাগলো। মানে দারিংবাড়িতে এটা এখনো পর্যন্ত সব থেকে বেস্ট। মিস করা যাবে না, এটা মিস করা যাবে না। একটু কষ্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওটা দারিংবাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে অনেক 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 হোটেল আছে, অনেক হোটেল আছে। नीलमणि जी, यहाँ से मिधुबंदा वाटरफॉल कितना दूर है? 5 किलोमीटर आगे है, तो नजदीक आ गया। अच्छा, नजदीक आ गया। ভালো বেন্ড আছে তো, পুরো ইউটার্ন। আরে সারাস, আবার এখানে একটা অনেক স্কুল আছে এখানে। কত? 50 টাকা। 50 টাকার বাঁশ আমরা পেলাম। এটা কি পোকা ডাকছে? ও বাবা গো, এখানে 120টা। এখানে না একটা পোকা আছে, আওয়াজটা দেখুন তো, শুনতে পান নাকি? এই কমে গেল, মনে হচ্ছে না কিছু কাটছে এরকম করাতের মতন। এই আবার শুরু হচ্ছে। কি বাবা, কেমন লাগছে? কেমন লাগছে? এই আবার পোকাগুলো দেখতে পেয়ে গেছি। কই? এই দেখো গাছে 3টে যে বসে আছে, ছোট ছোট একটু। এমন আওয়াজ করছে, ওই পাখনাগুলো আছে না, ওইগুলোকে নাড়াবে যখন জোরে আওয়াজ হবে। ডুয়ার্সে দেখেছিলাম না সেই ক্রিকেট। একটা জিনিস কি, আমরা যতগুলো ঝর্ণা দেখেছি তার মধ্যে এই রাস্তাটায় আসা সব থেকে সোজা। হ্যাঁ, কালকে একদম যখন সন্ধে হয়েছে তখন যে আমরা ঝর্ণাটা দেখতে গিয়েছিলাম না, একটা নদী যাচ্ছিল, তার নদীটাকে পার করে তারপরে এপাশ ওপাশ করে আমরা গিয়েছিলাম, তা আমরা তুলিনি। আমরা ভাবছিলাম যে এতটা কঠিন রাস্তা তো সবাই তো আসতে পারবে না। তো এরকমই আরো একটা ঝর্ণা এখানে আছে। মানে আমি জগদলপুর গিয়েছিলাম, সেই জগদলপুরে আমি অনেকগুলো ঝর্ণা দেখেছিলাম, আমার সেরকম মনে হচ্ছে। মানে দারিংবাড়িতে যে এত ঝর্ণা আছে, সেরকমই আরো একটা ঝর্ণা আছে। নীলমণিদা বলছে চলো আমরা দেখে নিই, আমাদের মোটামুটি সময় আছে, সেই জন্য আমরা আরেকটা ঝর্ণা দেখতে যাচ্ছি। এটাও যদি দেখি যে রাস্তা খুব কঠিন, তাহলে আমি আপনাদেরকে বলে দেবো যে কতটা কি আছে। আমাদের কাছে আজকে 2টো ছাতা আছে, ছাতা নিয়ে চলবো। কঠিন নয়, আজকেরটা অতটা কঠিন নয়। তবে কি হয়েছে, এই এখানে তো অনেকগুলো ঝর্ণা আছে, তা কফি গার্ডেনে আমি অনেক ভিড় দেখলাম, তারপরে এই মৃদুবান্ধাতে অনেক ভিড় দেখলাম। তো আর যারা ঘুরছে তারা দেখছি যে ওখানে ছিল, এখানে ছিল, মাঝখানে এই যে রেনবো ওয়াটারফল যেটা, সেটা কেউ আসে না। তো এই যে অফবিট জায়গাগুলো, এই যে একদম শান্ত, এই এত সুন্দর ঝর্ণার মধ্যে একটা রেনবো দেখলাম, এগুলোতে অনেকে আসছে না। আমি বলবো আপনারা যদি আসেন তাহলে ড্রাইভারের সাথে ভালোভাবে কথা বলে তার সাথে আলোচনা করে এই ঝর্ণাগুলো দেখবেন, এগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে। এই नीलमणि दा, ये जो वाटरफॉल्स अभी हम लोग जाने वाले हैं, इसका क्या नाम है? নীলমণি ওয়াটারফল। মানে কালকেও যখন আমরা দেখেছিলাম না, তো এগুলোর কোনো নাম নেই। হ্যাঁ, এখনো নাম মানে সেইভাবে জনপ্রিয় হয়। এইটা হচ্ছে ওয়াটারফল যাওয়ার রাস্তা। এটা কেমন রাস্তা!
হ্যাঁ বর্ষা হয়ে গেছে বলে, তবে মানে পায়ের ছাপ আছে। ভিতরে কোনো অসুবিধা নেই। ভিতরে অসুবিধা নেই, ফাঁকা। আচ্ছা ভাই, বিচুটি পাতা নেই তো? চুলকে চুলকে মরে যাব। ও বাবা। আচ্ছা এখানে পরিষ্কার। একটা মশার মতন একটা কি উড়ছে, কি ওইদিকে যেতে হবে? নদী ভালো মজবুত আছে তো, এটা বসবো? ভেঙে যাবে না? এখানটা বসবো? এ রঞ্জু, হ্যাঁ পড়ে যাবে। এই হ্যাঁ রে, এই হ্যাঁ রে, ঠিক আছে মজবুত আছে। এই দেখ আজকে আবার নদী, এইটাই পড়বে, ওটাই ওয়াটারফল হয়ে যাবে। এটা ও বাবা, ওই ধার দিয়ে আসবো। ওরে জল যাচ্ছে দেখ। আয় আয় আয়, দাঁড়া দাঁড়া আমি উঠি। আয়, ওরে বাবা জায়গাটা দেখ। ওই নিচ থেকে দেখাবে মনে হচ্ছে। কারি পাতা, কারি পাতা, কারি পাতা, এটা প্রজাপতি। দারুণ দারুণ, মেঘগুলো নিচে নামছে। অনেক অনেক কারি, এই এখানে একটা, ওখানে একটা, অনেক কারি পাতার গাছ আছে। বর্ষা বলে না এতটা জঙ্গল। তাও আপনারা আসলে একটু বুঝে সুঝে আসবেন, দেখতেই তো পাচ্ছেন কেমন রাস্তা, কিন্তু একটা অ্যাডভেঞ্চার আছে। তা আমরা এই উপরটায় যে এলাম না, ওই ভিউটার জন্য, এখান থেকে যে এত সুন্দর ভিউ, সেইটার জন্য। এই রে বৃষ্টি, মানে রাস্তা কিন্তু বেশি নয়। আমরা ওই ওপরটা দিয়ে এলাম, ওই ওপরটা দিয়ে এসে ওই উপরে গিয়েছিলাম, ওখানে একটা ভিউ পয়েন্ট ছিল, ওই ভিউ পয়েন্টটা দেখলাম, দেখে আবার কিছুটা নিচে নেমে এসে এখান থেকে দেখছি এই ঝর্ণাটা না, মানে পুরো ঝর্ণাটাকে দেখার কোনো মানে সেরকম অ্যাঙ্গেল নেই যেখান থেকে খুব ভালোভাবে দেখা যাবে। তো এইটা পুরোটা নিচে পড়ছে ওদিকটাতে, ওইটা কোনোভাবে যে দেখবো বা একটা ছবি তুলবো সেটা কিন্তু হচ্ছে না, মানে এখান থেকে ওই জন্য দাঁড়িয়ে দেখছি। এই পরিবেশে এই রকম জলের স্রোত মানে ভাবা যাচ্ছে না, কেউ নেই, আমরা 3 জন এখানে, অথচ বেশিক্ষণ নয়, মানে মেন রোড থেকে 10 মিনিট আসলাম, এখানে চলে এলাম। দারুণ সুন্দর লাগছে, দারুণ, মানে এত শান্তি না। কালকেও আমি দেখেছি এটা, যে এখানে এসে চুপ করে বসে থাকো। একটু ভয় ভয় লেগেছে, কিন্তু সুন্দর জায়গাটা, এত শান্ত, সুন্দর জায়গাটা। আসা যায় কতক্ষণ? 10 মিনিট, 10 মিনিটই, ওর বেশি নয়।
কিন্তু কি মানে আপনাকে তো ওই একটা পাথর থেকে আরেকটা পাথরে যেতে হলে একটু তো সময় লাগবে। আর এখন বর্ষা বলে একটু মশা আছে, আর এত গাছ না হলে বেশি নয়। এই এসে গেছি রোডে। হ্যাঁ, মনে হচ্ছে না ওটা একটা আলাদা একটা দুনিয়া ছিল। इसमें कोई भी आ सकता है, बड़े बुजुर्ग जो फिट है 10 मिनट लगेगा, आ सकता है। सही है, বৃষ্টিটা হচ্ছে তো ওই জন্য আরো সুন্দর লাগছে। আচ্ছা, এখান থেকে সোনাপুর কতটা? ও এসে গেছি। আর তো উপরে আচ্ছা, কুয়াশা হ্যাঁ কুয়াশা হয়ে গেছে। আর একটা ব্রাহ্মণী গাঁও, একটা ফরেস্ট, আবার একটা ব্রাহ্মণী দেই ওয়াটারফল, ওটাও আছে। কতটা এখান থেকে ফরেস্ট? 1 ঘন্টা পরে? 1.5 ঘন্টা, অনেকটা। এটা হচ্ছে সেই সোনাপুরের ভিউটা। আরে বাপ রে বাপ, বৃষ্টিটা হচ্ছে তো, আরে বাপ রে বাপ। ওই রাস্তা দিয়ে আমরা এলাম। ভিউটা সাংঘাতিক। আয় রে, রে বাবা রে, কি রোদ, রে বাপ রে বাপ। এই আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে তো হচ্ছে এইদিকে যেতে হবে। নীলমণিদা, লেফট वाला রাস্তা? হ্যাঁ, এদিকে তো। হ্যাঁ, এই রাস্তা, রাস্তা ঠিকঠাক, রাস্তা ঠিকঠাক। প্রজাপতি উঠছে, বড় বড় প্রজাপতি উঠছে এখানে, প্রচুর প্রজাপতি। খারাপ নয়। নীলমণিদা আমাদের এই পুরো ট্যুরের প্যাকেজটি করে দিয়েছেন, যাতে খাওয়া দাওয়া, হোটেল, গাড়ি, পার্কিং সবই ছিল। ঠিক যেভাবে আমরা দারিংবাড়ি ও গোপালপুরের বিভিন্ন জায়গাগুলি ঘুরছি, তাতে 4 দিন ও 3 রাত্রির জন্য 8 জনের গ্রুপের খরচ হবে মাথাপিছু 5,000 টাকা। আর যদি 4 জনের গ্রুপ হন তাহলে খরচ হবে 6,500 থেকে 7,000 টাকার মতো। আরও একবার আপনাদেরকে জানাবো, ব্রহ্মপুর স্টেশনের বাইরে থেকেও দরদাম করে গাড়ি আর এখানে এসেও দেখে শুনে আপনার পছন্দ মতো হোটেল আপনারা নিজেরাই বুকিং করে নিতে পারেন। এই টিকিট কত করে নিল? 5 টাকা করে। 5 টাকা? মানে দুজনে 10 টাকা? আমি তো দেখছি টাইমিংস 8টা থেকে 5টা অবধি খোলা থাকে, আর মাঝখানে দেখলাম 12টা থেকে 1টা অবধি বন্ধ থাকে। সুন্দর লাগছে না? এখানে নাকি দলাই লামা এসেছিলেন? হ্যাঁ, উনি এসেছিলেন তো, উনি 2010 সালে এসেছিলেন, উদ্বোধন করেছিলেন। এই যে ঘর বাড়িগুলো দেখছো না, এইগুলো, ওইটা তো মনাস্ট্রি। আর এখানে এইগুলো যেগুলো আছে, এখানে পড়াশোনা হয়, শিক্ষা দেওয়া হয়, এইখানে যে পূজা পাঠ করা হয় সেই সবের হস্টেলের মতো। হ্যাঁ, এখানে তারা থাকে। বেশ পাহাড় চারদিকটায়, আকাশটা এত সুন্দর, মনাস্ট্রিটা এত সুন্দর, বেশ ভালো লাগছে।
এটাকে লিটল টিবেট অফ উড়িষ্যাও তো বলা হয়। হ্যাঁ, এটাকে লিটল টিবেট অফ উড়িষ্যা বলা হয়। এর পেছনে একটা কারণ আছে। তুমি তো জানো যে মানে তিব্বতকে আক্রমণ করা হয়েছিল। হ্যাঁ, চায়না পড়েছিল তো। চায়না। তা 1959 সালে, এটা কি সুন্দর ঘন্টা বাজছে, তা 1959 সালে চায়না তিব্বত যখন আক্রমণ করে, তা ওখানকার যে সন্ন্যাসীরা আছে তারা এদিকে চলে আসে। তা এখানে এসে কোথায় থাকবে, তো এখানে ক্যাম্প বানায়। এইখানে 4-5 কিলোমিটারের মধ্যে 4টে ক্যাম্প বানায়। এটা হচ্ছে 4 নম্বর ক্যাম্প। তো তারা এখানে চলে আসে, বসবাস শুরু করে। এই জায়গাটা একটা নতুন নাম দেয় ফুন্ট সোকলিং, যার মানে হচ্ছে প্রাচুর্য আর খুশির দেশ। তারপরে তারা এখানে থাকে সেই থেকে। এমনকি তুমি একটা জিনিস দেখবে, আমাদের ভারতের পূর্ব দিকের যত মনাস্ট্রি আছে তার মধ্যে কিন্তু এটা হচ্ছে সব থেকে বড়। 2010 সালে দলাই লামা এই মনাস্ট্রির উদ্বোধন করেছিল। তা এই জায়গাটার নাম হচ্ছে জিরাং, সেই কারণে জিরাং মনাস্ট্রি বলা হয়। তবে এর একটা নাম আছে, আমি ওই উপরে দেখলাম, ওর ওখানটা তো লেখা ছিল পদ্মসম্ভব মহাবীরা। তা জিরাঙে বলে এইটার নাম হয়ে গেছে জিরাং মনাস্ট্রি। ভালো, সুন্দর লাগলো। খাবারের ওখানে একটা দোকান আছে, ওটাও বেশ ভালো, কম পয়সায় মোটামুটি ঠিকঠাক খাবার পাওয়া যায়। সয়াবিন তো দাদা টিকে দেবো। यही तो लिखा है 4 किलोमीटर, मतलब वहाँ से टोटल 5 किलोमीटर होगा। इधर से सीधा रोड होता 1 किलोमीटर या 1.5 किलोमीटर होता। जब कुछ प्रॉब्लम हो जाएगा सब ड्राइवर ऊपर आ जाएगा। ये बोला था, ये किया था। कितना? 50। একটা নদী যাচ্ছে এখান থেকে, এখন জল আছে বলে ওইটা হাইট কিন্তু ভালোই, মানে ওটা 10 ফুট হাইট আছে, কিন্তু এটা এত ফোর্সে যাচ্ছে, যাওয়া যাচ্ছে না। এই জন্য নালে এখান থেকে ওপাশটায় যাওয়া যেত, কিন্তু এত ফোর্সে এটা নামছে, দারুণ লাগছে। জিরাং মনাস্ট্রি ও খাসাদা ওয়াটারফল দেখে বিকালের দিকে আমরা পৌঁছালাম তপ্তপানিতে। আসলে জায়গাটিতে উষ্ণ প্রসবনের দেখা মেলে। মাটির নিচ থেকে প্রাকৃতিকভাবে গরম জল বেরিয়ে আসে এখানে। অনেকে মনে করেন এই জল নাকি চামড়ার জন্য খুবই উপকারী। এর উল্টো দিকেই ডিয়ার পার্ক আছে, যেখানে অনেকগুলি হরিণ রাখা আছে। তবে বিকেল 5টার পর এটি বন্ধ হয়ে যায়, তাই আমরা রাস্তা দিয়েই উঁকি মেরে কিছু হরিণ দেখে নিয়েছিলাম। এখান থেকে আরও ঘন্টাখানেক সময় লাগবে আমাদের গোপালপুর সমুদ্র সৈকতে পৌঁছাতে। গোপালপুরে আমরা ছিলাম ব্লু বিচ কটেজে। নীলমণিদাই এখানে সব ব্যবস্থা আমাদের করে দিয়েছিলেন। রুম বেশ বড় আর পরিষ্কার ছিল, আর সাথে এসিও ছিল। গোপালপুর সমুদ্র সৈকতে খুব বেশি খাবারের দোকান নেই, আর এই সমুদ্র সৈকত বেশ নিরিবিলি। বালাজি রেস্টুরেন্ট থেকে 100 টাকা দিয়ে আমরা সেদিন রাতের ডিনার করে নিয়েছিলাম। খাবারে ছিল ফিশ থালি, আর খাবার খুবই সাধারণ ছিল। তবে আশেপাশে আরও বেশ কয়েকটি দোকান আছে, আপনারা চাইলে সেখান থেকে খেয়ে নিতে পারেন। চতুর্থ দিন খুব ভোরে আমি উঠেছিলাম সূর্যোদয় দেখার জন্য। যদিও বর্ষাকাল বলে একটু চিন্তা হচ্ছিল, আমার হোটেলের ছাদ থেকেই সমুদ্র বেশ ভালোই দেখা যায়। ভোরবেলায় উঠে দেখি কি, মেঘ থাকলেও চারপাশটা কেমন যেন লাল হয়ে উঠেছে। রঞ্জু আর আমি সোজা সমুদ্র সৈকতের দিকে দৌড় লাগালাম। এই সূর্যোদয় আমাদের বহুদিন মনে থাকবে।
রুমটা ভালো, রুমটা বড়, মানে হাঁটা চলা করা যাবে। একটা ছোট বাচ্চা যদি আসে সে একটু খেলতে পারবে, ভালো হয়ে যাবে। আমরা প্রথমে কোথায় যাচ্ছি? তারাতারিণী মন্দির। আচ্ছা, মন্দিরে। তারাতারিণী মন্দির হয়, রম্ভা হয়, সব ঘুরতে ঘুরতে স্টেশন। ওকে। আমরা অনেকবার পুরী গেছি, খুর্দা গেছি, মানে ভুবনেশ্বরের দিকটা তো খুর্দা, কিন্তু আমাদের এই গঞ্জামটা দেখা হয়, এই গোপালপুরটা, তারপরে ওই ধরাকটের ওই দিকটা আমাদের দেখা হয়নি। ভালো লাগলো। দারিংবাড়িটা তো কান্ধমাল, ওই দিকটা গন্ধমাল, তা ওইটাও বেশ ভালো লাগলো। মানে এই দিকটা আমাদের একদম ঘোরা হয়নি, ভালো লাগলো। আর সকালবেলায় সানরাইজ দেখতে গিয়েছি, গোপালপুর সমুদ্র সৈকত যেটা দেখলাম ওটা বেশ ভালো ঢেউ আছে। আমার তো মনে হয় পুরীর থেকে এখানে বেশি ঢেউ। গোপালপুর সবচেয়ে বড় জোয়ার দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব থেকে বেশি। আচ্ছা, এখান থেকে তো অন্ধ্রপ্রদেশ তো খুবই কাছে, 20 কিলোমিটার। 20 কিলোমিটার। একটা সুরলা রোড না একটা কি, ব্রহ্মপুর সে হ্যাঁ আন্ধ্রপ্রদেশ 20 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ। তবে এই জায়গাটা কিন্তু বেশ একটু শহর মতো, এই বাস আছে, গাড়ি আছে, ছোটখাটো একটা উপকূলবর্তী শহর বলা যায়। আমিও তো পড়ছিলাম যে বন্দরটা অনেক পাশে। হ্যাঁ, এই জায়গাটা তো অনেক প্রাচীন। এটা হচ্ছে বেরহামপুর ইউনিভার্সিটি, ডান দিকে মন্দির। এই জায়গাটা না এমনিতে অনেক প্রাচীন, মানে যেই সময় এই জায়গাটার নাম ছিল কলিঙ্গ, সেই সময় থেকে এখানে বন্দর। সেই সময় কিন্তু এই গোপালপুর বন্দরের বেশ ভালো বিকাশ ঘটেছিল। তারপরে যখন ইংরেজরা এখানে চলে আসে তখনও কিন্তু এখানে বেশ ভালো বিকাশ ঘটে। তখন না এই সমুদ্রের ধারে ধারে অনেক গোডাউন ছিল, ওয়্যার হাউস যেগুলোকে বলা হয়, অনেক গোডাউন ছিল। তারপরে বার্মা, রেঙ্গুন, ইন্দোনেশিয়া এইসব জায়গার সাথে বাণিজ্য হতো। তো এই জায়গাটা কিন্তু অনেক প্রাচীন। আর একটা জিনিস হচ্ছে কি, গোপালপুরে এই যেমন ওনারা বলছিল না নভেম্বর মাস থেকে একটা ফেস্টিভ্যাল হবে, তো অনেক সেলিব্রিটিরা আসে, অনেক ভালো ভালো গায়ক গায়িকারা আসে। বিচ ফেস্টিভ্যাল একটা হয়, শীতকালে হয়। তো এইটা একটা উপরি পাওনা যারা দুর্গাপুজোর সময় আসবে বা শীতের সময় আসবে। মানে আমাদের গোপালপুর হোটেল থেকে তারাতারিণী দেবীর মন্দিরটা কতটা দূরে? 50? না না, 37 কিলোমিটার। 40 মানে ঘন্টাখানেক সময়। এখান থেকে আরো 6 কিলোমিটার। বাহ, গেটটা কি সুন্দর বাবা রে। ওই দেখ আবার ওই টুপিটা, ইস রে, একবার যদি টুপিটা পরে একটু ছবি তুলতে পারতাম। হ্যাঁ পাবো? দেবে ওরা? নীলমণিদা অনেক রিকোয়েস্ট করে এই টুপি পেয়েছি। আচ্ছা, না সেরকম তো ভারী তো নয়। হ্যাঁ, ওহো, এ তো হালকাই, বেশি ভারী নয় তো। এই ছোটবেলায় হ্যাঁ, ও দেখা বড়বেলা। আচ্ছা আচ্ছা। পাতা দিয়ে, শাল পাতা। এই দেখ কেমন দিচ্ছে, রঞ্জু পরে দেখ, রঞ্জু পরে দেখ। এই জল ঠল কিছু আসবে না, হালকাই তো, হালকা হালকা ভালো লাগছে, কিউট লাগছে। দিয়ে আসি। এই চলো 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 চলো। আহারে, চলো চলো সব চলো। এই চল, এই চ মাঠে চ, ঘাস খাবি। সাইজটা তো বেশ বড়ই দিয়েছে রে। নীলমণিদা ওই জন্য বলছিল, বলে এখান থেকে খেয়ে দেখো। ঠান্ডা ঠান্ডা কেন?
দারুণ সুন্দর। হ্যাঁ পাহাড়ের উপরে একটা সমুদ্র, হ্যাঁ এটা সত্যিপীঠের একটা পীঠ। হ্যাঁ, এটা তো শক্তিপীঠের একটা পীঠ। মনে করা হয় যে মানে দেবী সতীর বুকের অংশ এখানটায় পড়েছে। এই মন্দিরটা কিন্তু নবনির্মিত, মানে এটা কিন্তু এর আগে ছিল না। এখানে অনেক প্রাচীন সময় থেকেই এই মন্দির ছিল। কলিঙ্গ স্থাপত্য এখানে দেখা যাচ্ছে, মানে যেমন আমরা পুরীর মন্দিরে দেখি না, ঠিক এরকমই। এখানে সব মন্দিরগুলো তো এরকমই। কলিঙ্গ রাজারা এই মন্দির তৈরি করেছিল, তখন তো এত সুন্দর ছিল না, তারপরে ধীরে 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 সংস্কার করে দারুণ লাগছে। মানে এইরকম জায়গায় যেখানে একটা এরকম মন্দির আছে, ভাবা যায় না। আর মন্দিরের ভিতরে আমরা দর্শন করলাম, কোনো অসুবিধাও নেই, একদম সোজা গেলাম। পান্ডার কোনো উপদ্রব বা কিছু সেটাও নেই। মানে অনেকক্ষণ সময় লাগবে কিন্তু এটা পুরো ঘুরতে। দেখ এরকম কার্ভিংসগুলো করেছে, দেখ ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে দুটো মূর্তি আছে। তো তো বাম দিকে হচ্ছে ওই দেবী তারা, দেবী সতীরই অংশ। তো বাম দিকে দেখবে দেবী তারা, ডান দিকে দেবী তারিণী। আবার মাঝখানে যে দুটো আছে ছোট ছোট মূর্তি, সেগুলো হচ্ছে শঙ্করধারিণীর যে রূপ, সেই রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো দুটো মূর্তি আছে, দেবী তারা আর দেবী তারিণী। আবার একটা জিনিস দেখো, মানে এই দক্ষিণের দিকে, মানে গঞ্জাম ডিস্ট্রিক্টে যে লোকেরা থাকে, দক্ষিণের যে ওড়িশা, তাদের কিন্তু সব ইষ্টদেবী এই তারাতারিণী। মানে 95% লোকের মানুষের যারা এখানে থাকে, তাদের ইষ্ট দেবী হলেন এই তারাতারিণী। এমন একটা নদী যেটা আমরা উৎপত্তি স্থলও দেখতে পেলাম, আবার এটা যখন সমুদ্রে গিয়ে মিশবে মোহনাটা, সেটাও আমরা দেখতে পাবো। এটা ঋষিকুল্যা নদী। সেই দারিংবাড়িতে যখন গিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, কি সুন্দর লাগছে দেখুন। ওইদিকে একটা পাহাড়, আর ওইটা কিন্তু মন্দিরটা, তারাতারিণীর যে মন্দির, যেটা আমরা একটু আগে গিয়েছিলাম। এই নদী এখান থেকে বয়ে চলে গেছে, ভালো লাগছে। এই ওই দিক দিয়ে বাঁক হয়ে গেছে, এবার গিয়ে সমুদ্রে চলে যাবে। এইবার আমরা কোথায় যাচ্ছি? রম্বা, রম্বা চিল্কা লেক। বোটিং হবে। এখান থেকে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা? কত কিলোমিটার? 50? 35। ওরে ভাই রে, মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছে এবার আমার। বাপরে বাপ, রঞ্জু দেখ একবার, এবারে যা বৃষ্টিটা আসবে না, এসে গেছে। কামরাঙা মশলা দিয়ে মাখিয়ে বিক্রি হচ্ছে। ওফ কি লাগছে আজকের ওয়েদার একদম। আমি বলেছিলাম না যে বৃষ্টি হলে একটা অন্যরকম সৌন্দর্য হবে। এই চিল্কা লেকটা কি পুরী থেকে একই না আর এটা আলাদা? না না, এটা একই। এটা ব্যাপারটা কি হয়েছে, এই চিল্কা লেকটা 3টে জেলা, মানে পুরী, যখন আমরা পুরী যাই তখন পুরীতে দেখি শতপদয় ওই যে বোটিং হয় ওইটায়। তারপরে ধর খুর্দা, খুর্দা মানে কি বলতো, ভুবনেশ্বর যে দিকটায় পড়ে, কিন্তু ভুবনেশ্বর থেকে আবার চিল্কা লেকের দূরত্ব অনেকটা। একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে মংলাজড়ি। ওই মংলাজড়িতে সব পাখি দেখতে আসে না, তো ওইটা হচ্ছে খুর্দা সাইডটা, এটা হচ্ছে আবার এই দিকটা। এটা হচ্ছে একদম মানে শেষের দিক, দক্ষিণের দিকটা। তো এইভাবে এত 3টে জেলা নিয়েই এত বড় লেকটা হয়ে আছে, দারুণ সুন্দর লাগছে। ওই শতপদ থেকে বোটিং হয়, এখান থেকেও বোটিং হয়, কিন্তু এখন তো এরকম হয়ে আছে বলে তাই ওয়েদার এখন, এই ওয়েদারে এটা হবে না।
देखो। अच्छा ये मौन है। हाँ डायरेक्ट ऋषिकुल्या रिवर, ये देखो बालू, जहाँ पे बालू है वहाँ पे ये समुंदर। हाँ ওইটার কাছে যাওয়া যাবে না? ओखान থেকে हाँ मैं आपको दिखाऊंगा। हाँ। ओखान থেকে हेटे 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 1.5 किलोमीटर होगा। अच्छा 1.5 किलोमीटर हेঁটে যেতে হবে। हाँ 1.5 किलोमीटर 1.5 किलोमीटर। চিল্কার মতন অত বড় নয়, তাও ভালোই বড় আছে। না এখানে দেখো না, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে চিল্কা লেক দেখবে তুমি, মানে একটা লেক কাকে বলে? যার চারদিকে স্থলভাগ, মাঝখানে জল, সেটা হচ্ছে একটা লেক। দেখো তুমি, দেখো এদিকে ডাঙা, ওদিকে স্থলভাগ, ওদিকেও ডাঙা আছে, ওইদিকেও দেখো ডাঙা আছে, ঠিক আছে? কোথা দিয়ে এটা কানেকশন হয়ে আছে, সেখান দিয়ে জলটা আসে, তো এটা হচ্ছে একটা লেক। আর চিল্কার ব্যাপারটা দেখবে, চিল্কার একদিকে পাহাড় আছে, একদিকে ডাঙা আছে, মানে পুরী আছে, তো এইভাবে চিল্কা লেক তো আটকে যাচ্ছে 3টে জেলায়, কিন্তু ও এক জায়গায় গিয়ে মিশছে, সমুদ্রে মিশছে। হ্যাঁ সমুদ্রের সাথেও মিশছে। যে যখন তুমি রাজহংস আইল্যান্ডের দিকে যাবে না, তখন তোমাকে ওই সমুদ্রের সাথে কোথায় মিশছে ওই জায়গাটা দেখাবে। তো চিল্কা হচ্ছে একটা উপহ্রদ, মানে লেগুন, আর এইটা হচ্ছে একটা লেক। এবার দেখো এই যে লেকটা আছে, এই লেকটার না একটা বিশাল ব্যাপার আছে। এই যে ধরো আমরা দারিংবাড়ি ট্যুর করলাম বা গোপালপুর ট্যুর করলাম, ব্রহ্মপুর, এতদিন ধরে যে আমরা ট্যুর করছি, একটা নদীর সাথে আমাদের বারবার দেখা হচ্ছে, ঋষিকুল্যা নদী। হ্যাঁ ঋষিকুল্যা নদী। ওই যে দারিংবাড়ি থেকে হয়েছে, হয়ে এখানে এসে মোহনায় মিশে যাচ্ছে। ওই ঋষিকুল্যা নদীর জল যখন বন্যার সময় অনেকটা বেড়ে যায়, সেই জলটা তখন ওই যে মিশে যাচ্ছে না ওখানটায়, ওখান থেকে ছাপিয়ে এখানে চলে আসে। এখানে এসে ওই ঋষিকুল্যা নদীর জল জমা হয়, তো এটা এখানে একটা হ্রদের আকার ধারণ করেছে। মানে ঋষিকুল্যা নদী এখানে কিন্তু মানতেই হবে। আরেকটা জিনিস দেখো, এই যে জলটা চলে আসছে, এই যে বন্যার জল যদি গ্রামে ঢুকে যায় তাহলে তো বন্যা হয়ে যাবে, এটা একটা সেফটি। তারপরে এই যে জলটা আছে, এটা চাষের কাজে লাগানো হচ্ছে। তারপরে এখান থেকে মানে গ্রামবাসীরা যারা আছে, তারা পানীয় জল, ঘরের কাজের জন্য যে জল, সেটা নিয়ে যায়, বেশ বড়। আর এই যে এত গ্রিনারি আছে না, তো এই কারণে এখানে অনেক পাখি দেখা যায়, 46 রকমের পাখি আছে। তারপরে এত বড় লেকে মাছ তো আছে, 60টি প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। সুন্দর, দারুণ সুন্দর। এই জন্য না এখানে তুমি ভিডিওগ্রাফি করলে একটা চার্জ নেয়, 1500 টাকা। হ্যাঁ 1500 টাকা ভিডিওগ্রাফির চার্জ নেয়। তো আমরা তো কিছু করব না, আমাদের তো ওখানে টিকিট কাউন্টারে টিকিটও নিল না, আমরা জাস্ট এখান থেকে দেখে চলে যাব। কি এটা? আরজিপল্লী সি বিচ। আচ্ছা আরজিপল্লী। গোপালপুরের বিভিন্ন জায়গাগুলি একটি দিনেই আপনারা দেখে নিতে পারবেন, তবে একটু সকালের দিকে বেরোতে পারলে ভালো হবে। এই যে সমুদ্র সৈকতটা আপনারা দেখছেন, এইটা কিন্তু আমাদের ভ্রমণের তালিকায় ছিল না। নীলমণিদা নিজের থেকেই এই সুন্দর সমুদ্র সৈকতটা আমাদেরকে দেখিয়েছিলেন। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।